নমস্কার বন্ধুরা, আপনাদের নিজের চ্যানেলে আপনাদের স্বাগত। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে হবে, তাই আমার মা আমাকে ডেকেছেন। একটা সুন্দর শাড়ি পরে কোমল নিজের ঘর থেকে বেরিয়ে এসে শাশুড়ি মা গীতা দেবীকে বলল। গীতা দেবী বললেন, কিন্তু বৌমা, তুমি তো সেদিনই 3 দিন পরে বাপের বাড়ি থেকে ফিরে এলে, আর আজ আবার যাচ্ছ? হ্যাঁ মা, আসলে আমার ছোট বোন বাপের বাড়িতে এসেছে। সে তো বারবার অন্য শহর থেকে আসতে পারবে না, তাই মা আজই কেনাকাটার পরিকল্পনা করেছেন। সেটা ঠিক আছে বৌমা, কিন্তু শ্বশুর বাড়ির প্রতিও তোমার কিছু দায়িত্ব আছে। তুমি জানোই তো, আমি বাতের রোগী, হাঁটু প্রায় কাজ করে না, খুব কষ্টে হাঁটা চলা করি। এমন অবস্থায় ঘরের কাজ আমি করতে পারি না। তাহলে মা, আপনাকে কাজ করার কি দরকার? বৌদি তো আছে, উনি রান্নাঘরের কাজ করে নেবেন। এই কথা শুনেই গীতা দেবীর বড় বৌমা মিনু রান্নাঘর থেকে বেরিয়ে এসে রেগে বলল, কেন, আমি কি এই বাড়ির চাকরানি নাকি যে সারাদিন কাজ করব? আর তুমি যখন খুশি ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে যাবে। চুপচাপ ব্যাগটা রাখো আর আমার সঙ্গে ঘরের কাজ করো। একেবারেই না, আমি এখন কোনো কাজ করব না। আমার মা ডেকেছেন, আমি অবশ্যই যাব। গীতা দেবী বললেন, কিন্তু বৌমা, মিনুর কথাও ঠিক। যেমন সে এই বাড়ির বৌমা, তেমন তুমিও। তাহলে সে একা সারাদিন রান্না বান্না সামলাবে কেন? কোমল বলল, আরে মা, একদিন বৌদি কাজ করলে কিছু ভেঙে পড়বে না। এই কথা শুনে মিনু আরো রেগে বলল, এটা একদিনের কথা নয়, প্রতিদিনই তুমি কাজ এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত বানিয়ে বেরিয়ে যাও। ও তাই নাকি? আমি বাপের বাড়ি গেলে তোমার হিংসে হয়? আমার বাড়ির লোক ডাকলে আমি তো যাবই। গীতা দেবী বললেন, কোমল বৌমা, ঘরের কাজে তোমাকেও সাহায্য করতে হবে। এবার কোমল চিৎকার করে বলল, আমি কি কম কাজ করি? আর কি করব, প্রাণটাই দিয়ে দেব? এ কথা শুনে মিনু বলল, ঠিক আছে মা, আমিও ঠিক করলাম আমি আর একা ঘরের কোনো কাজ করব না। এই বলে মিনু রাগ করে নিজের ঘরে চলে গেল। কোমল বলল, ঠিক আছে, করো না কাজ, কিন্তু আমি তো বাপের বাড়ি যাবই। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। গীতা দেবী আর জনকবাবুর 2 ছেলে, মনীষ আর দীপক। বড় ছেলে মনীষের স্ত্রী মিনু, আর ছোট ছেলে দীপকের স্ত্রী কোমল। মনীষ বাবার মুদির দোকান সামলাতো, কিন্তু দীপকের দোকানে বসার কোনো আগ্রহ ছিল না। সে একজন বীমা এজেন্ট ছিল, কিন্তু তেমন রোজগার হতো না, তাই সরকারি চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে গীতা দেবীর স্বামী জনকবাবু বাড়িতে ঢুকে চেয়ারে বসে বললেন, গীতা, আজ তো খুব ক্লান্ত লাগছে। গীতা দেবী বললেন, কেন, দীপক আজও দোকানে যায়নি? না গীতা, সে বলে দোকানের কাজ ভালো লাগে না, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কে বোঝাবে ওকে? সরকারি চাকরি এত সহজে মেলে না, আর দোকানে মনীষেরও ওর দরকার। গীতা দেবী বললেন, হে ভগবান, একদিকে ছোট ছেলে দোকানে কাজ করতে চায় না, আর অন্যদিকে ছোট বৌমা ঘরের কাজই করতে চায় না। জনকবাবু বললেন, আচ্ছা গীতা, খুব ক্ষুধা পেয়েছে, বৌমাকে বলো খাবার দিতে। গীতা দেবী নিজেই উঠে রান্নাঘরের দিকে যেতে লাগলেন। হাঁটুতে ব্যথার জন্য হাঁটতে কষ্ট হচ্ছিল। জনকবাবু বললেন, আরে বৌমা কোথায়, তাকে বলো খাবার দিতে। গীতা দেবী বললেন, কাকে বলবো, কেউ তো রান্নাই করেনি। তোমাদের ছোট বৌমা তো প্রতিদিনের মতোই সাজগোজ করে বাপের বাড়ি চলে গেছে, আর তাকে দেখে বড় বৌমাও কাজ করতে সোজা অস্বীকার করে দিয়েছে। এই কথা শুনে জনকবাবু বড় বৌমা মিনুকে ডাকলেন। মিনু বাইরে এলে তিনি বললেন, বৌমা, এসব কি হচ্ছে? তুমি রান্না করতে অস্বীকার করেছো? ছোট বৌমা তো না বুঝেই করছে, কিন্তু তোমার তো একটু বুঝে কাজ করা উচিত ছিল, তাই না? মিনু বলল, আপনিই বলুন বাবা, এভাবে আর কতদিন চলবে? সারাদিন আমাকেই কেন রান্নাঘরে খাটতে হবে? আপনার ছোট বৌমার হাতে কি মেহেন্দি লেগে আছে? তার উপর দোকানেও সারাদিন আমার স্বামী কাজ করে, কষ্ট করে সংসার চালায়। কেন, দেওরের কি কোনো দায়িত্ব নেই? সংসারের খরচে সাহায্য করা কি তার কর্তব্য নয়? আমরা দুজন স্বামী স্ত্রী কি শুধু কাজ করে যাব? জনকবাবু বললেন, তোমার কথা ঠিকই বৌমা, আমি এই ব্যাপারে ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন অন্তত রান্না করো, আমারও খুব ক্ষুধা পেয়েছে, আর দোকানে মনীষের জন্য খাবার নিয়ে যেতে হবে। মিনু সোজাসাপটা বলল, ঠিক আছে, আমি তখনই কাজ করব যখন এই সমস্যার কোনো সমাধান হবে, তার আগে আমি কোনো কাজেই হাত দেব না। এই বলে সে নিজের ঘরে চলে গেল। বড় বৌমার এই ব্যবহার দেখে জনকবাবু আর গীতা দেবী দুজনেই অবাক হয়ে গেলেন। শেষে গীতা দেবী কষ্ট করে সবার জন্য রান্না করলেন, কিন্তু এবার জনকবাবু চুপ থাকা ঠিক মনে করলেন না।
সন্ধ্যার মধ্যে ছোট ছেলে দীপক আর ছোট বৌমা কোমলও বাড়ি ফিরে এলো। বড় ছেলে মনীষও দোকান থেকে ফিরে এলো। বাবা ডাকছিলেন। দুজন ছেলে বাবার পাশে বসে বলল। জনকবাবু বললেন, দীপক, এবার তোমাকেও তোমার দায়িত্ব বুঝতে হবে। মানে বাবা? মানে এই যে তোমার বড় ভাই আর কতদিন একা সংসারের খরচ চালাবে। আমি ভাবছি এবার বাড়ির বন্টন করে দেওয়াই ভালো, তাহলে রোজকার ঝগড়া শেষ হবে। তখন মনীষ বলল, কিন্তু বাবা, আমি মনে করি না বন্টন করলে সমস্যার সমাধান হবে। আমার তো মনে হয় যদি বাড়ির সবাই নিজের দায়িত্ব বোঝে আর মিলেমিশে কাজ করে তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন পাশে বসে গীতা দেবী বললেন, আরে বাবা, সবাই যদি নিজের দায়িত্ব বুঝতো তাহলে কোনো সমস্যাই হতো না। কিন্তু এই বাড়িতে তো সবাই নিজের ইচ্ছা মতো চলে, আর তুই আর কতদিন ছোট ভাইয়ের সংসারও সামলাবি? এই কথা শুনেই পাশে দাঁড়িয়ে থাকা ছোট বৌমা কোমল বলল, কেন মা, ওরা আমাদের জন্য এমন কি করেছে? আমরা নিজেরা উপার্জন করি আর খাই, তবুও সারাদিন কথা শুনতে হয়। আমি তো বলি বাড়ির বন্টন করে দিন, রোজকার ঝামেলা থেকে মুক্তি তো মিলবে। এই কথা শুনে বড় বৌমা মিনু রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। তুমি তো চাইছো বাড়ি ভাগ হয়ে যাক, যাতে মা বাবার দায়িত্ব তোমাকে নিতে না হয় আর সবটা আমাকেই সামলাতে হয়। কিন্তু এবার আমিও ঠিক করে ফেলেছি, আমি আর তাদের কোনো কাজ করব না, অনেক করেছি। কোমল তৎক্ষণাৎ বলল, আমিও তো কারো ঠিকাদারি নিয়ে বসে নেই। তখন মনীষ বলল, মিনু, তুমি কিভাবে সাহস করলে আমার মা বাবাকে বোঝা বলতে? তখন দীপক বলল, দাদা, মা বাবা আমার সঙ্গেই থাকবে, ওদের জন্য আমারও তো কিছু দায়িত্ব আছে। এই বলে সে নিজের ঘরে চলে গেল। কোমল তার পেছন পেছন গিয়ে রেগে বলল, আমার একটা কথা কান খুলে শুনে নাও, আমি তোমার মা বাবাকে নিজের সঙ্গে একেবারেই রাখবো না। দীপক বলল, দেখো কোমল, ওরা আমার মা বাবা, ওরাই আমাকে জন্ম দিয়েছে, তাহলে কি আমি বার্ধক্যে ওদের এভাবে ছেড়ে দেব? কোমল বলল, আমি এসব কিছু জানি না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে পারি। এই বাড়িতে কে থাকলো, কে গেল, কে বাঁচলো, কে মরলো, আমার তাতে কিছু যায় আসে না। দীপক রেগে বলল, কোমল, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, এই বিষয়ে আর কোনো কথা হবে না, আমার কথা তোমাকে মানতেই হবে। না, আমিও বলে দিচ্ছি, আমি তোমার মা বাবার সঙ্গে এক মুহূর্তও থাকবো না। আমার মতে আজই ওদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, না হলে কুয়োতে ফেলে দাও, আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। এই কথা শুনেই দীপক রেগে গিয়ে কোমলের গালে জোরে একটা চড় মারল। হঠাৎ এই চড় খেয়ে কোমল হতভম্ব হয়ে গেল। তারপর আগুন ঝরা চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, নিজের মা বাবার জন্য তুমি আমার গায়ে হাত তুললে, এটা তুমি একদম ভালো করোনি, এর ফল তোমাকে ভোগ করতে হবে। প্রায় 1 ঘন্টা পর কোমল নিজের বাপের বাড়ি পৌঁছে গেল। মা, বাবা, কাঁদতে কাঁদতে সে ডাকলো। তার মা বাবা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন তাদের মেয়ে উঠোনে দাঁড়িয়ে আছে। আরে কোমল মা, এই সময় তুই এখানে, সব ঠিক তো? মা জিজ্ঞেস করলেন। কোমল বলল, মা, তুমি আমার বিয়ে এমন একটা বাড়িতে দিলে কেন? বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, খুলে বল। কোমল কাঁদতে কাঁদতে বলল, সারাদিন ওই বাড়িতে কাজ করতে করতে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি, তবুও শ্বশুর বাড়ির লোকেরা প্রতিদিন আমাকে কথা শোনায়, একটা সুযোগও ছাড়ে না খোঁটা দেওয়ার। তার উপর আমার স্বামী বলে এই বাড়িতে থাকতে হলে সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। এ কথা শুনে তার মা রেগে বললেন, কি, আমার মেয়েকে ওরা কি বাড়ির ঝি বানিয়ে রেখেছে? কোমল কাঁদতে কাঁদতে বলল, তোমরাই বলো, আমি কি সারাদিন ঘরের কাজ করব, না শ্বশুর শাশুড়ির পা টিপব? আর যখন আমি কাজ করতে অস্বীকার করেছি তখন তোমাদের জামাই আমাকে মেরেছে, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে কোমলের মা বাবার মুখ রাগে লাল হয়ে গেল। বাবা বললেন, ওদের এত সাহস? মা বললেন, এই সাহস তুই ওদের দিয়েছিস, সব সময় অন্যায় সহ্য করেছিস, কখনো প্রতিবাদ করিসনি। কোমল বলল, কিন্তু মা, সহ্য না করলে আর কি করতাম? আমি তো ভাবতাম যেভাবেই হোক সংসারটা টিকিয়ে রাখি। মা বললেন, বিয়ের আগে বলেছিল বৌমাকে মেয়ের মতো রাখবে, আর আজ সেই লোকেরাই মারধর করছে। তবে তুই চিন্তা করিস না, অনেক কষ্ট সহ্য করেছিস, এখন তুই নিজের মা বাবার বাড়িতে আছিস, ওদের আমরা দেখে নেব। ওদিকে কোমল বাড়ি ছেড়ে চলে গেছে শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। মনীষ বলল, তোর কি দরকার ছিল বউয়ের গায়ে হাত তোলা? দীপক বলল, আমি আর কি করতাম দাদা, সে তো স্পষ্ট বলেছে সে আমার মা বাবার সঙ্গে থাকবে না, এমনকি বলেছে কুয়োতে ফেলে দাও। তার অসভ্যতা আমি এতদিন সহ্য করেছি, কিছু বলিনি, কিন্তু আজ সে মা বাবা সম্পর্কে যা বলেছে আমি সহ্য করতে পারিনি।
এ কথা শুনে জনকবাবু বললেন, তুই ঠিক করনি বাবা, এখনই যা, কোমলকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আয়। দীপক বলল, না বাবা, আমি তাকে আনতে যাব না। সে ফিরুক বা না ফিরুক আমার কিছু যায় আসে না। সে এই বলে চলে গেল। কিন্তু জনকবাবু ছেলের সংসার ভেঙে যেতে দিতে পারলেন না, তাই তিনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি কোমলের বাপের বাড়ি পৌঁছলো। তাকে দেখে কোমলের বাবা ভুরু কুঁচকে গেল। জনকবাবু হাত জোড় করে ছেলের আচরণের জন্য ক্ষমা চাইলে কোমলের বাবা রেগে বললেন, প্রথমে আমাদের মেয়ের ওপর অত্যাচার করেছেন, আর এখন ক্ষমা চাইতে এসেছেন? কিভাবে ভাবলেন আমরা আমাদের মেয়েকে আবার সেই নরকে পাঠাবো? যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। জনকবাবু বললেন, এভাবে বলবেন না সম্বন্ধী মশাই, সমাজে আমাদের সম্মান থাকবে না। কোমলের মা বললেন, এই কথা তখন ভাবা উচিত ছিল যখন আপনার ছেলে আমাদের মেয়ের গায়ে হাত তুলেছিল। জনকবাবু বললেন, আপনাদের মেয়ে কি বলেছে কেন দীপক এমন করেছে? দোষ কি ওরও কম নয়? এ কথা শুনে কোমল কাঁদতে কাঁদতে বলল, দেখলেন বাবা, এত কিছু হওয়ার পরেও ওরা আমাকেই দোষ দিচ্ছে। এতদিন মারধর করেছে, এখন সুযোগ পেলে মেরেই ফেলবে। কোমলের বাবা বললেন, আমরা আর কিছু শুনতে চাই না, আপনি এখনই এখান থেকে চলে যান, এবার দেখা হবে কোর্টে। জনকবাবু হাত জোড় করে বললেন, আর একবার ভেবে দেখুন, ছেলের ভুলের জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার এক সিদ্ধান্তে দুটো সংসার ভেঙেও যেতে পারে, আবার গড়েও উঠতে পারে। কোমলের মা বললেন, আপনারা নিজেদের চিন্তা করুন, আমাদের মেয়ের সংসার আমরা আবার গড়ে নেব, আর আমাদের মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার বদলা আমরা নেবই। এখন আপনি চলে যান। অসহায় হয়ে জনকবাবু বাড়ি ফিরে এলেন। গীতা দেবী জিজ্ঞেস করলেন, কি হলো, বৌমাকে নিয়ে আসতে পারলে না? জনকবাবু বললেন, না গীতা, ওরা একেবারে অস্বীকার করে গেল। আমি হাত জোড় করে ক্ষমাও চেয়েছি, কিন্তু কিন্তু কোমল না ফিরতে রাজি, আর তার মা বাবাও তাকে পাঠাতে রাজি নন, উল্টে এখন কোর্ট কেস করার হুমকি দিচ্ছেন। গীতা দেবী অবাক হয়ে বললেন, কোর্ট কেস? এত বড় কিছু তো ঘটেনি। তারপর দীপকের দিকে তাকিয়ে বললেন, বাবা, এখন তোকেই গিয়ে তাকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। দীপক বলল, মা, এত চিন্তার কিছু নেই, কোমলকে ওর বাপের বাড়িতেই থাকতে দাও। যে আমার মা বাবাকে আপন করে নিতে পারে না, এমন স্ত্রী আমার দরকার নেই। আর কেস করার কথা, যা করার করুক। গীতা দেবী বললেন, বাবা, এভাবে অহংকারের সংসার ভেঙে যায়, তাই বলছি বিষয়টা বড় করার বদলে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দীপক বলল, মা, বিষয় তো বড় হয়েই গেছে, এখন যা হবে দেখা যাবে। এই বলে সে উঠে চলে গেল। পিছনে দাঁড়িয়ে বড় বৌমা মিনু সব শুনছিল। একদিন পরে দুপুরে মনীষ দোকান থেকে বাড়িতে খেতে এলে দেখে তার মা কাপড় কাচ্ছে। সে বুঝে গেল কি হয়েছে। দ্রুত নিজের ঘরে গিয়ে জোরে বলল, মিনু, এসব কি হচ্ছে? মিনু বলল, কেন, আমি কি করেছি? মনীষ বলল, মা বাবার দুটো কাপড় ধোয়ার মতো ছোট কাজটাও এখন তোমার কাছে বড় মনে হচ্ছে? মিনু বলল, আমি আর কতদিন একা সব কাজ করব? তোমার কাছে এটা ছোট কাজ হতে পারে, আমার কাছে নয়। তুমি জানো কি সারাদিন ঘরে কত কাজ থাকে? আর ওই মহারানী তো আরামে বাপের বাড়িতে বসে আছে, আমি একা কেন সব কাজ করব? মনীষ রেগে বলল, মিনু, তুমি ঠিক করছো না। মিনু চিৎকার করে বলল, আমি জানি কি ঠিক আর কি ভুল। আজ থেকে আমি শুধু নিজের কাজই করব, কারো জন্য রান্না করব না, অন্য কোনো কাজও করব না। এই বলে সে পা ঠুকে রান্নাঘরে চলে গেল। ওদিকে কোমলের বাপের বাড়িতে তার বাবা এসে বললেন, মা, দীপকের কোনো ফোন এসেছে? কোমল বলল, না বাবা, সে কেন ফোন করবে, আসল সমস্যার মূল তো সেই। তার বাবা বললেন, চিন্তা করিস না মা, আমি এখনই উকিলের সঙ্গে দেখা করে এলাম। তোমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ প্রথার মামলা করেছি। কোমল অবাক হয়ে বলল, কিন্তু বাবা, পণের তো কোনো কথা হয়নি। তার বাবা বললেন, তা আমরা জানি অভিযোগটা মিথ্যা, কিন্তু উকিল বলেছে মামলা শক্ত করতে এসব করতে হয়। এখন দেখ কিভাবে ওদের শিক্ষা দিই, পায়ে ধরে ক্ষমা চাইবে। একথা শুনে কোমলের মা বললেন, একদম ঠিক করেছ, ওদের বোঝা উচিত কারো মেয়েকে কষ্ট দেওয়ার ফল কি হয়। জেলে গিয়ে কষ্ট করলে বুদ্ধি ঠিক হয়ে যাবে। তারপর বাবা বললেন, তুই বিশ্রাম নে মা, কোনো চিন্তা করিস না। এই বলে তিনি বেরিয়ে গেলেন।
ওদিকে কোমলের শ্বশুর বাড়িতে মিনুও আলাদা করে নিজের রান্না করতে শুরু করেছে, কিন্তু মনীষ সেসব একদমই পছন্দ করছিল না। সেদিন রবিবার ছিল। মনীষ চুপচাপ বিছানায় শুয়েছিল, মাথায় হাজার চিন্তা ঘুরছিল। এমন সময় মিনু এসে বলল, শুনছো, সকাল 10টা বেজে গেছে, তুমি এখনো নাস্তা করনি? কাল রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। আমি নাস্তা এনে দিচ্ছি, উঠে খেয়ে নাও। মনীষ বলল, আমি তখনই খাবো যখন তুমি আমার সঙ্গে মা বাবার জন্য খাবার দেবে। ওরা মন্দির থেকে ফিরবে, তাদের জন্য নাস্তা বানাও। এ কথা শুনে মিনু রেগে বলল, আচ্ছা। এখনো ওই একই কথা নিয়ে বসে আছো? কিন্তু আমারও জেদ, আমি আর ওদের জন্য রান্না করব না। মনীষ বলল, ঠিক আছে, তাহলে আমিও খাবো না। মিনু বলল, ঠিক আছে, তাহলে না খেয়ে থাকো। মনীষ চিৎকার করে বলল, আমি কি তোমার কাছে খাবার চেয়েছি? চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। মিনুও রেগে গিয়ে বলল, যদি তোমার এই আচরণ থাকে তাহলে আমিও কোমলের মতো বাপের বাড়ি চলে যাব। মনীষ বলল, যাও না, কে আটকেছে? মিনু বলল, তোমার আমার কোনো দরকার নেই, তাহলে আমি যাচ্ছি। মনীষ বলল, হ্যাঁ যাও, দরজা খোলা আছে। এই কথা শুনে মিনু ব্যাগ গোছাতে লাগলো। আমি যাচ্ছি, কিন্তু ভালো করে শুনে রাখো, একবার গেলে আর ফিরবো না। তারপর তোমার মা বাবার সঙ্গেই থেকো। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে মিনু যখন ব্যাগ নিয়ে নিজের বাপের বাড়ি পৌঁছলো, তাকে হঠাৎ দেখে তার বাবা অবাক হয়ে গেল। আরে মেয়ে, হঠাৎ এলে, না কোনো ফোন না খবর। মিনু বলল, ফোন করার সময় কোথায় ছিল বাবা? বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, সব ঠিক তো? কিছুই ঠিক নেই। একদিকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আছেন, যারা আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছেন, আর অন্যদিকে আপনার জামাই, যে আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলে না। এখন আমি এখানে না এলে কি করতাম? এই কথা শুনে তার বাবা বললেন, কি, তার মানে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করে এখানে এসেছো? খুশিতে আসোনি? হ্যাঁ বাবা, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার যা তো শ্বশুরবাড়ির দায়িত্ব এড়ানোর জন্য নিজের বাপের বাড়ি গিয়ে বসে আছে, আর কাজের সব বোঝা ওরা আমার উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু এখন আমিও ঠিক করে নিয়েছি, আমি ওই বাড়িতে শ্বশুর শাশুড়ির চাকরানি হয়ে একদমই থাকবো না। এই কথাই আমি আমার স্বামীকে বলেছিলাম। তখন উনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। এটা শুনে মিনুর মা তাকে ধমক দিয়ে বললেন, কি, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বাঁচতে তুমি এখানে এসে বসে পড়েছ? আমরা তো তোমাকে এমন শিক্ষা দেইনি। কিন্তু মা, শ্বশুর শাশুড়ি কি শুধু আমার আমার যার নয়? তাহলে আমি কেন তাদের বোঝা কেন বইব? না মেয়ে, এই চিন্তা ভুল। বাড়ির বড় বয়স্করা বোঝা নয়, শ্বশুর শাশুড়ির সেবা করার সুযোগ ভাগ্যবানদেরই হয়। আর একটা কথা বলো, তুমি 7 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কি তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে কোনোদিন বকেছেন? আরে তারা তো তোমার সঙ্গে উঁচু গলায় কথাও বলেন না, আর তোমার স্বামীও তোমার পুরো খেয়াল রাখেন, আমাদেরও সম্মান করেন। তোমার মনে আছে, যখন তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তখন আমার এক ফোন করতেই তিনি সঙ্গে সঙ্গে আমাদের সাহায্য করতে চলে এসেছিলেন। প্রতিটা কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, কখনো আমাদের ছেলে না থাকার অভাব বুঝতে দেননি। এখন তুমিই বলো, যদি বদলে তারা শুধু এতটাই চায় যে তুমি তাদের মা বাবার মতোই দেখাশোনা করো, তাহলে এতে ভুল কোথায়? কিন্তু তুমি তো তাদের সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছো। সম্পর্ক দুদিক থেকেই গড়ে ওঠে মেয়ে। যদি তুমি তোমার স্বামীর কাছে আশা রাখো, তাহলে তার প্রত্যাশাও পূরণ করতে শেখো। মা বাবার কথা শুনে মিনুর চোখ লজ্জায় নিচু হয়ে গেল, আর সে বলল, আমি জানি মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তো শুধু ওদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছিলাম, কিন্তু যখন উনিই আমাকে বেরিয়ে যেতে বললেন, তখন আমি সেটা নিজের আত্মসম্মানের বিষয় করে নিলাম। কিন্তু এখন মা, কোন মুখে আমি ফিরে যাব? বলতে বলতে মিনু কেঁদে ফেলল। ওদিকে দুই বউয়ের অবস্থা দেখে জনকবাবু গভীর চিন্তায় বসেছিলেন। তখনই গীতা দেবী তার পাশে এসে বসলেন এবং তাকে চিন্তিত দেখে বললেন, কি হয়েছে, কি ভাবছেন? গীতা, ভাবছি একসময় আমাদের পরিবারটা কত হাসি খুশি ছিল, না জানি কার নজর লেগেছে আমাদের সংসারে। ছোট বউয়ের স্বভাব তো শুরু থেকেই একটু খিটখিটে ছিল, কিন্তু বড় বউয়ের থেকে আমি এটা আশা করিনি।
তখন গীতা দেবী বললেন, ভেবেছিলাম 2 ছেলের বিয়ে হয়ে গেলে বউরা সংসারের দায়িত্ব সামলে নেবে আর আমাদের বার্ধক্যটা শান্তিতে কাটবে। কিন্তু কে জানতো বার্ধক্যে আমাদের এই দিনও দেখতে হবে। এখনো এই কথাবার্তা চলছিল, এমন সময় দরজায় বেল বেজে উঠল। জনকবাবু দরজা খুলে দেখলেন সামনে মিনু তার বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। তিনি তাদের ভিতরে নিয়ে এলেন। মিনু শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তখনই মিনুর বাবা বললেন, আমার মেয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমরা জানতে পেরেই যে সে শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাপের বাড়ি এসেছে, আমি সঙ্গে সঙ্গেই তাকে ফিরিয়ে নিয়ে এসেছি। আরে না দাদা, আপনি কেন ক্ষমা চাইবেন? বাচ্চারা তো ভুল হতেই পারে। আমাদের মেয়ে বাড়ি ফিরে এসেছে, আমাদের জন্য এতটাই যথেষ্ট। কিছুক্ষণ খোঁজ খবর নিয়ে মিনুর বাবা তাকে সেখানে রেখে নিজের বাড়ি ফিরে গেলেন। বড় বউ ফিরে আসায় জনকবাবু ও গীতা দেবীও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সন্ধ্যায় যখন মনীষ বাড়ি ফিরল, সে স্ত্রীর সঙ্গে কথা না বলে তাকে উপেক্ষা করে নিজের ঘরে চলে গেল। শুনুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মা বাবা আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে মা বাবার সেবায় কোনো ত্রুটি রাখবো না। নিজের মা বাবার মতোই তাদের দেখাশোনা করব। তখন মনীষ বলল, মিনু, আমাদের ভালোবাসা কি এতটাই দুর্বল ছিল যে সামান্য সমস্যা এলেই তুমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেলে? তখন মিনু কাঁদতে কাঁদতে বলল, সত্যি বলতে আমি বাড়ি ছেড়ে যেতে চাইনি। আর আপনি যদি একবারও আমাকে থামাতেন তাহলে আমি তখনই থেকে যেতাম। আপনার ছাড়া বাঁচার কথা আমি কল্পনাও করতে পারি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। মিনুর কথা শুনে মনীষ তাকে জড়িয়ে ধরল। এখনো 2 দিন ঠিকভাবে কাটেনি। এমন সময় তাদের বাড়ির সামনে পুলিশ জিপ এসে দাঁড়ালো। বাড়ির সামনে পুলিশ দেখে জনকবাবুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তখনই এক পুলিশ বলল, আপনাদের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। কি? পুলিশের অভিযোগ? তাও আবার আমাদের নামে? কিন্তু আমরা কি করেছি? একদিকে আপনারা আপনাদের বউয়ের কাছে পণ দাবি করেন, তার উপর আবার তার সঙ্গে মারধর করেন। অতিষ্ঠ হয়ে তার বাবা আপনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এমন কি করে আমাদের ওপর পণ চাওয়ার অভিযোগ তুলে দিল? আমরা তো কোনোদিন পণের নামও নিইনি। কিন্তু আপনার বউ তো তার স্বামী আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে। না ইন্সপেক্টর বাবু, এটা একেবারেই মিথ্যে। তাকে মারধর তো দূরের কথা, আমরা তাকে আঙ্গুল পর্যন্ত ছুঁইনি। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল, আর সেই রাগে সে বাপের বাড়ি চলে গেছে। আমি তো তাকে মানাতে গিয়েছিলাম, তাদের সামনে হাত জোড়ও করেছিলাম, তবুও তারা মানেনি। তখন ইন্সপেক্টর বাবু বললেন, ভালো হয় যদি আপনারা ওদের সঙ্গে আপোষ করে নেন। যদি মামলা আদালতে যায় তাহলে পুরো পরিবার জড়িয়ে পড়বে। আপনাদের হাতে 24 ঘন্টা সময় আছে, হয় নিজেদের মধ্যে বিষয়টা মিটিয়ে কাল থানায় হাজিরা দেবেন, না হলে আমরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে যাব। ইন্সপেক্টরের কথা শুনে জনকবাবু আর গীতা দেবীর বুক কেঁপে উঠল। ঠিক আছে ইন্সপেক্টর বাবু, আমি তাদের সঙ্গে কথা বলছি, হাত জোর করে বললেন জনকবাবু, আর চুপচাপ আঙিনায় রাখা খাটিয়ায় গিয়ে বসে পড়লেন। সন্ধ্যায় যখন তার 2 ছেলে বাড়ি ফিরল, তখন জনকবাবু সব কথা তাদের জানালেন। পণের অভিযোগের কথা শুনে দীপক রেগে আগুন হয়ে গেল। ওদের সাহস কি করে হলো আমাদের ওপর এত নোংরা অভিযোগ তোলার? তখন মনীষ বলল, না দীপক, রাগ করে কোনো লাভ নেই। ফোন করে শান্তভাবে কথা বলো, নিশ্চয়ই সমাধান বেরোবে। যখন দীপক তার স্ত্রী কোমলকে ফোন করলো, তখন তার বাবা ফোন ধরলেন। বাবা, এত ছোট একটা ব্যাপারে আপনি আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলেন কেন? বাবা, তুমি আমাদের মেয়ের গায়ে হাত তুলেছ, এটা কি ছোট ব্যাপার? বাবা, রাগের মাথায় আমার সেই ভুল হয়ে গেছে, কিন্তু আপনি তো আমার মা বাবার উপরও পণ নেওয়ার মিথ্যে অভিযোগ তুলেছেন। তাদের তো কোনো দোষই ছিল না। দেখো দীপক, আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। এখন তোমার সঙ্গে আদালতেই দেখা হবে, বললেন কোমলের বাবা। তখন দীপক রাগে বলল, ঠিক আছে, তাহলে আদালতেই হোক। মিথ্যে অভিযোগ দিয়ে কোনো মামলা জেতা যায় না। একথা বলে সে ফোন কেটে দিল এবং মাথা ধরে বসে পড়ল। তখন মনীষ বলল, চিন্তা করার কোনো কারণ নেই, আমি একজন ভালো উকিলকে চিনি। কিছুক্ষণ পর মনীষ উকিলের সঙ্গে দেখা করতে চলে গেল। আদালতের কার্যক্রম শুরু হয়ে গেল। বাড়ির সবাই প্রতিটা মুহূর্ত এই চিন্তায় থাকতো যে শেষমেশ কি হবে।
দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। এক সন্ধ্যায় যখন মনীষ আর জনকবাবু আদালতের কাজ শেষে বাড়ি ফিরলেন, তখন পানি দিতে দিতে মিনু বলল, উকিল কি বলল, আর কতদিন চলবে এই মামলা? তখন মনীষ হাসতে হাসতে বলল, ভগবান আমাদের কথা শুনেছেন, আমরা মামলা জিতে গেছি। এটা শুনে বাড়ির সবার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তখন গীতা দেবী বললেন, ভগবানের ঘরে দেরি হয়, অন্ধকার হয় না। তারপর দীপক বলল, আরে মা, একটা নয়, দুটো সুখবর আছে, আমার সরকারি চাকরিও হয়ে গেছে। এটা শুনে মা বাবার আনন্দের আর সীমা রইল না। বাড়িতে যেন উৎসবের পরিবেশ তৈরি হলো। 2-3 দিন পর গীতা দেবী তার স্বামীকে বললেন, আমার মনে হয় এখন দীপকের জন্য একটা ভালো সম্বন্ধ দেখা উচিত। এটা শুনে জনকবাবু অবাক হয়ে বললেন, এ তুমি কি বলছো গীতা? দেখো, ওরা তো তালাকের কাগজও পাঠিয়ে দিয়েছে। যখন তালাক হবেই তখন নতুন সম্বন্ধ দেখতে অসুবিধা কোথায়? ঠিক আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার দীপকের সঙ্গে কথা বলো। ওদিকে মামলা হেরে যাওয়ার পর কোমলের বাপের বাড়িতে যেন শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে কোমলের ভাইয়ের বিয়েও হয়ে গেছে। এখন কোমল তার বৌদির চোখেও কাটার মতো লাগতে শুরু করেছে। চিন্তায় ডুবে কোমলের বাবা তার স্ত্রীকে বললেন, আরে ভাগ্যবতী, এই উকিলদের চক্রে পড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, আর ওদের তো ভাগ্য খুলে গেল। এখন তো দীপকেরও সরকারি চাকরি হয়ে গেছে। এটা শুনে কোমলের মা হতবাক হয়ে গেলেন, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। সরকারি চাকরি? আমরা তো ভাবছিলাম ওদের জেলে পাঠাবো, আর সবকিছু উল্টে আমাদের ওপরই পড়ে গেল। ঠিক তখনই কোমল সেখানে এসে বসলো। তার মা বললেন, যা হওয়ার ছিল হয়েছে, এবার কোমলের জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখো, সময় থাকতে ভালো কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিই। তখন কোমল বলল, কি বলছো মা? আবার সম্বন্ধ দেখার কি দরকার, যদি তারাও এমনই হয়? আমি আর বিয়ে করতে চাই না। তখন তার বাবা বললেন, মেয়ে, তুমি নিজের হাতে তালাকের কাগজে সই করেছো, আর কতদিন তোমাকে বাড়িতে বসিয়ে রাখবো? তোমাকে তো বিয়ে করতেই হবে, না হলে পাড়া প্রতিবেশী আর আত্মীয়রা নানা কথা বলতে শুরু করবে, কত রকম প্রশ্ন করবে। তখন কোমল রেগে বলল, আচ্ছা বাবা, এখন আপনাদের আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে? আর যখন আমি শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসেছিলাম, তখন তো বলেছিলেন, মেয়ে, এই বাড়িটাই তোমার নিজের বাড়ি, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে এখন কি হলো? আরে মেয়ে, আমরা কবে বলেছি এই বাড়ি তোমার নয়? কিন্তু আমাদেরও বোঝার চেষ্টা করো। তার মা তাকে বোঝাতে বোঝাতে বললেন। তখন কোমল বলল, আমি সব বুঝি মা, আপনার বৌমা এসে যাওয়ার পর এখন আমি আপনাদের কাছে বোঝা হয়ে গেছি। তখন তার মা বললেন, এমন কথা নয় মেয়ে, কিন্তু তোমাকে তো বিয়ে করতেই হবে, এর বাইরে আর কোনো উপায় নেই। তখন কোমল চোখ নামিয়ে দ্বিধা করে বলল, একটা উপায় আছে মা, আপনারা গিয়ে আমার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলুন আর ক্ষমা চেয়ে নিন। মেয়ের এই কথা শুনে কোমলের বাবা রেগে উঠলেন, কি বলছিস? যখন তারা তোকে নিতে এখানে এসেছিল তখন তো তুই যেতে সোজা না করে দিয়েছিলিস। তোর শ্বশুর মশাই আমাদের সামনে হাত জোড় করেছিলেন, কিন্তু আমরাও তোর কথায় এসে তাদের কত অপমান করেছি, বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি, আর এখন আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাইব? তখন কোমল বলল, বাবা, যা ভুল হয়েছে হয়ে গেছে, কিন্তু আপনার মেয়ের জন্য আপনি ওখানে গিয়ে ক্ষমা চাইতেই পারেন, তাই না? তখন কোমলের মা বললেন, কথা তো ঠিকই, যদি আমাদের নত হওয়াতে আমাদের মেয়ের সংসারটা আবার গড়ে ওঠে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? আর তেমন বড় কিছু তো হয়নি। দীপক তো শুধু এটুকুই বলেছিল যে বউ হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। তখন কোমল বলল, হ্যাঁ বাবা, আমি তাদের খুব ভালোভাবে দেখাশোনা করব, আপনাদের কোনোদিন অভিযোগ করার সুযোগ দেব না। এটা শুনে কোমলের বাবা বললেন, আমাদের মেয়ে তো বাচ্চামি করছেই, তার কথায় এসে আমরাও বোকামি করে ফেলেছি। যখন তার শ্বশুরমশাই নিতে এসেছিলেন তখনই যদি তাকে পাঠিয়ে দিতাম, তাহলে বিষয়টা এত দূর গড়াতই না। পরের দিনই কোমল আর তার মা বাবা জনকবাবুর বাড়িতে পৌঁছলো। কোমল কাঁদতে কাঁদতে শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। তখন জনকবাবু ব্যঙ্গ করে বললেন, কিন্তু মেয়ে, তোমার দোষটা কোথায়? ভুল তো আমাদেরই ছিল, আমরাই তো তোমার সঙ্গে প্রতিদিন মারধর করতাম, তোমার কাছে পণ চাইতাম, এমনকি তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরও করে দিয়েছিলাম। কি বলুন দাদা, পুলিশকে এটাই বলেছিলেন না? তখন কোমলের বাবা বললেন, না জনক মশাই, এমন কথা বলে আমাদের লজ্জা দেবেন না, ভুল তো আমাদেরই হয়েছে,
খুব বড় ভুল হয়েছে। তখন গীতা দেবী হাত জোর করে বললেন, দেখুন দাদা, আপনাদের জন্য আমরা আগেই অনেক কষ্ট পেয়েছি, কত রাত আমরা জেগে কাটিয়েছি। মামলার জন্য আমাদের অপমান তো হয়েছেই, তার উপর আপনারা আমাদের কি না বলেছেন। আর এখন যখন শুনলেন আমাদের ছেলের সরকারি চাকরি হয়েছে, তখন চলে এলেন ক্ষমা চাইতে। এমন সময়ই দীপক বাড়ির ভিতরে ঢুকলো, আর সামনে কোমলকে দেখে নিজের রাগ সামলাতে পারল না। আমাদের সঙ্গে এত কিছু করার পর তোমার সাহস কি করে হলো এখানে আসার? সে উঁচু গলায় বলল। এটা শুনে কোমলের বাবা হাত জোর করে বললেন, আমি জানি বাবা, তোমার রাগ ঠিকই আছে, কিন্তু যদি পারো আমাদের ক্ষমা করে দিও। দেখুন দাদা, আপনার মেয়ে যা করেছে না বুঝেই করেছে, কিন্তু তার সঙ্গে থেকে আপনারা দুজন তার সাজানো সংসারটা ভেঙে দিয়েছেন। বাচ্চারা ভুল করে, তখন মা বাবার উচিত তাদের বোঝানো, তাদের সমর্থন দিয়ে আরো বড় ভুল করতে উৎসাহ দেওয়া নয়। যাই হোক, এখন আমাদের সম্পর্কের মধ্যে এমন একটা গাঁট বেঁধে গেছে যা খোলা সম্ভব নয়। আর তাছাড়া আমরা দীপকের জন্য অন্যত্র সম্বন্ধও ঠিক করে ফেলেছি। তাই ভালো হয় আপনারা আমাদের ক্ষমা করে এখান থেকে চলে যান। এ কথা শুনে কোমল তাদের পা জড়িয়ে ধরে বলল, বাবা মা, আমাকে শুধু একটা সুযোগ দিন, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আপনাদের অভিযোগ করার সুযোগ দেব না। তখন দীপক বলল, তালাকের কাগজ তো তুমিই পাঠিয়েছিলে, তাই না? তাহলে এখন এখানে কি করতে এসেছো? এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হলে ভালো হবে না। এটা শুনে কোমলের বাবা হাত জোর করে বললেন, ঠিক আছে বাবা, ভুল করেছি, তার ফল তো আমাদের ভোগ করতেই হবে, আমরা চলি। এভাবে বলে তারা যখন ফিরে যেতে লাগলেন, তখন জনকবাবু বললেন, দাঁড়ান। তারপর গীতা দেবীর দিকে তাকিয়ে বললেন, গীতা, দীপকের সম্বন্ধে তো আমরা শুধু কথাই দিয়েছি, যদি আমরা না করে দিই তাহলে হয়তো একটু বদনাম হবে, কিন্তু বউয়ের ভুলের জন্য তাকে ক্ষমা না করে যদি আমরা আজ এই দুজনের সম্পর্কটা চিরতরে ভেঙে দিই, তাহলে আমাদের অনেক বড় পাপ হবে। গীতা দেবী বললেন, আপনি ঠিকই বলছেন, কিন্তু দীপক কি রাজি হবে? এখন সবার চোখ দীপকের দিকে। দীপক চুপ করেছিল, তার এই নীরবতা সবাইকে অস্থির করে তুলছিল। কিছুক্ষণ পর সে কোমলের দিকে তাকিয়ে বলল, কোমল, সত্যি বলতে আমি কখনো তোমার থেকে আলাদা হতে চাইনি, কিন্তু তুমি আমার মা বাবার সঙ্গে যা করেছিলে সেটা আমি সহ্য করতে পারিনি। তবে আমি খুশি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। কোথাও না কোথাও আমারও ভুল ছিল, রাগের মাথায় আমি তোমার গায়ে হাত তুলেছিলাম, কিন্তু কোমল, এখন তুমি আমার জীবনে ফিরে এসো, আমার তোমাকে দরকার। দীপকের এই কথা শুনেই বাড়ির পরিবেশ আনন্দে ভরে উঠল। আগে যা ভুল হয়েছিল দুই পরিবার সময় মতো তা সংশোধন করে নিল। তাই বন্ধুরা, একদিকে মিনুর বাপের বাড়ির লোকেরা ছিল যারা তাদের মেয়ের ভুল বুঝে সঙ্গে সঙ্গেই সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, আর অন্যদিকে কোমলের বাপের বাড়ির লোকেরা যারা তাকে বোঝানোর বদলে প্রতিশোধের মনোভাব নিয়ে সত্য মিথ্যা অভিযোগ করে তার জীবনটাই নষ্ট করতে বসেছিল। এই গল্প আমাদের শেখায়, না ভেবে ছোট্ট বিষয় নিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। তাহলে বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন আপনারা ভারতের কোন শহর থেকে আমাদের গল্প শুনছেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।